আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। এক ধর্মের সাথে আরেক ধর্মের পার্থক্য থাকতেই পারে, কিন্তু এই ভিত্তিতে রাষ্ট্র কখনোই কাউকে পার্থক্য করতে পারবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। সকাল 10টার কিছু পরে ঢাকেশ্বরী মন্দিরে পৌঁছালে পূজা উদযাপন পরিষদের নেতারা প্রধান উপদেষ্টাকে সেখানে স্বাগত জানান। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সার্বিক প্রস্তুতি দেখতে ও মতবিনিময় করতেই তিনি মন্দির পরিদর্শনে গিয়েছেন। হিন্দু ধর্মাবলম্বীরা সারা দেশে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে যেন পূজা উদযাপন করতে পারে, সেজন্য সরকারের প্রস্তুতির কথাও জানান ডক্টর ইউনূস। ধর্ম বিষয়ক উপদেষ্টাও এ সময় প্রধান উপদেষ্টার সাথে ছিলেন। হিন্দু ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গত বছর থেকে দুর্গাপূজার সরকারি ছুটি 3 দিন করা হয়েছে বলেও জানান তিনি। যত ধর্মীয় পার্থক্য থাকুক, মতের পার্থক্য থাকুক, যত রকমের পার্থক্যই থাকুক, রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না। আমরা নিরাপত্তা বাহিনীর বেষ্টনের মধ্যে আমাদের ধর্ম পালন করতে চাই না। আমরা নাগরিক হিসেবে মুক্তভাবে যার যার ধর্ম পালন করতে চাই। এই অধিকার আমাদের নিশ্চিত করতে হবে। এ বিষয়ে আরও জানতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। ট্রাইব্যুনালের সবশেষ কি খবর আছে আপনার কাছে, জানাবেন। মালিহা, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো 46তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি গতকাল সাক্ষ্য দিয়েছেন, সেদিন শেষ করতে পারেননি বলে আজকে অবশিষ্ট সাক্ষ্য গ্রহণ তার সম্পন্ন হবে আশা করা যাচ্ছে। তিনি ঠিক 11টা 45 তার দ্বিতীয় দিনের সাক্ষ্য শুরু করেন এবং সাক্ষ্যে তিনি আজকে যেটি বলছেন যে জুলাই আগস্ট হত্যাকাণ্ডে ঘটনার পর জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল যে একটি তদন্ত করেছে এবং তদন্ত করার পর যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে, সেখানে যে বিষয়টি স্পষ্ট হয়েছে, তিনি বলেছেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সরাসরি নির্দেশে গণহত্যা চালানো হয়, যেটা মানবাধিকার কাউন্সিলের রিপোর্টে স্পষ্ট হয়েছে। তিনি এইভাবে তার সাক্ষ্য আজকে দেয়া শুরু করেছেন। গতকাল তিনি কিন্তু বলেছিলেন যে এই ট্রাইব্যুনালে বা বিচার ব্যবস্থায় পূর্বে যে বিচারগুলি হয়েছে, সেই বিচারগুলি হয়েছিল প্রহসনের বিচার, বিচারগুলি হয়েছিল প্রতিহিংসার বিচার, অন্যায় অবিচার হয়েছিল। এখন যাতে ন্যায় বিচার হয়, কোনো প্রতিহিংসার বিচার যেন না হয়, সেটা তিনি চেয়েছেন, গতকাল বলেছেন। আজকেও কিন্তু ওনার সাক্ষী দিচ্ছেন এবং আশা করা যাচ্ছে আজকে হয়তো তিনি সম্পন্ন করবেন। তিনি সম্পন্ন করার পর যদি সময় থাকে, সেক্ষেত্রে হয়তো আজকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যিনি জুলাই যোদ্ধা ছিলেন এবং সেই সময়কার আহ্বায়ক ছিলেন আন্দোলনের, তিনি হয়তো আজকে আসতে পারেন, সাক্ষ্য দিতে পারেন। তার সাক্ষ্য দেওয়ার পর এই মামলার যে তদন্ত কর্মকর্তা, তার সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে হয়তো এই মামলার তদন্তের সকল প্রক্রিয়া মানে সাক্ষ্য গ্রহণ শেষ হবে, তারপর যুক্তিতর্কের মধ্য দিয়ে এই মামলার একটা সফল পরিণতির দিকে যাবে। এর আগে আজকে সকাল 11টা 35 রামপুরার বনশ্রীতে কার্নিশে ঝুলে থাকা যুবককে যে গুলি করে আহত করা হয়েছিল এবং সেদিন 19 জুলাই দুজনকে হত্যা করা হয়েছিল, সেই মামলায় আজকে এই মামলায় 5 জন আসামির মধ্যে 4 জন পলাতক, 1 জন কারাগারে আছেন। তার পক্ষে তার আইনজীবী এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন, সেই আবেদনের উপর শুনানি হয়েছে। মোট কথা হচ্ছে এই মামলায় আগামী বৃহস্পতিবার অভিযোগ গঠন বিষয়ে ট্রাইব্যুনাল আদেশ দিবেন। তো এই হচ্ছে আজকে এখন পর্যন্ত সর্বশেষ চিত্র ট্রাইব্যুনালে। জানছিলাম ট্রাইব্যুনালের খবর। পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচার চলছে। সকালে ক্যাম্পাসের বাস স্ট্যান্ডে ছাত্র শিবির ও টুকিটাকি চত্বরে ছাত্রদল প্যানেলের পক্ষ থেকে শিক্ষার্থীদের লিফলেট বিতরণ করা হয়। এদিকে নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। ক্লাসের পর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন চত্বর শিক্ষার্থী ও প্রার্থীদের পদচারণায় মুখরিত থাকছে। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সম সাজু, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাজু, প্রার্থীরা প্রচারণায় ভোটারদের কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, আর এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে, জানাবেন আমাদের। লাইভ হবে নাকি?
আমি এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছি। এখানে আমি যে এলাকাটিতে রয়েছি সেই এলাকায় এখন ছাত্র দল এবং ছাত্র শিবিরের যে ক্যান্ডিডেট তারা বিচ্ছিন্নভাবে বিভিন্নভাবে তারা ভোটার শিক্ষার্থীদের কাছে যাচ্ছে, তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে। তো তাদের যে দুই দলেরই যে মূল প্রতিশ্রুতি, তারা ভোটারদের যেটা বলছে যে তারা যদি নির্বাচিত হয় রাকসুতে যাওয়ার পর তারা 1 বছর যেহেতু সময় পাবে, এই 1 বছরের মধ্যে তারা শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করবে। তারা যে আবাসিক হলগুলো রয়েছে সেই আবাসিক হলে যে খাবারের মান নিয়ে প্রশ্ন রয়েছে, সেই যে খাবারের মান ভালো করার জন্য তাদের ভূমিকা রাখবে। তারপর কেন্দ্রীয় লাইব্রেরি নিয়ে তারা বলেছে যে কেন্দ্রীয় লাইব্রেরিতে বই প্রচুর রয়েছে, তবে সেখানে পরিবেশটি মানে শিক্ষার্থীদের অনুকূল না, অর্থাৎ সেখানে শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থা নাই। তারা যদি নির্বাচিত হয় সেই কেন্দ্রীয় লাইব্রেরির জন্য শীতাতপ নিয়ন্ত্রিত হয় সেই বিষয়ে তারা বলবে, ব্যবস্থা করবে, ভূমিকা রাখবে। এবং তারপর তারা যেটা বলছে যে সাইবার বুলিং থেকে শুরু করে যে এই শিক্ষার্থীদের যে বিভিন্ন অনলাইনে যে তাদের চরিত্র নিয়ে অনেক সময়, ছাত্রীদের বিশেষ করে চরিত্র নিয়ে অনেক সময় নেতিবাচক মন্তব্য করা হয়, সেই বিষয়গুলো যেন না হয় সেই বিষয়ে তারা ভূমিকা রাখবে। এবং তারা যেটা বিভিন্নভাবে বলছে যে ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারের জন্য তারা প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে লিয়াজ করে তারা ভূমিকা রাখবে। আর যেটি সবচেয়ে বড় যে বিষয়টি, যে পাল্টাপাল্টি অভিযোগে উঠেছে ছাত্র দলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে গতকাল ক্লাসে গিয়ে প্রচারণা চালানোর অভিযোগ করেছে ছাত্র শিবির। তবে এ বিষয়ে তারা নির্বাচন কমিশন কিংবা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত কোনো অভিযোগ করেনি। বালিহা। জানছিলাম রাকসুর প্রচারণার খবর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের শেষ দিন আজ। নির্বাচন কমিশন কার্যালয় থেকে ইতোমধ্যে বিভিন্ন পদে উল্লেখযোগ্য সংখ্যক পদপ্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সংগৃহীত মনোনয়নপত্র আগামীকাল বিকেল 3:30টা পর্যন্ত জমা দিতে পারবেন। চাকসু নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছেন, জমাকৃত মনোনয়নপত্র 18 সেপ্টেম্বর যাচাই বাছাই, 21 সেপ্টেম্বর প্রাথমিক তালিকা ও 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী 12 অক্টোবর ভোট গ্রহণের দিন সামনে রেখে প্রকাশিত তালিকায় এবার চাকসুতে মোট ভোটার সংখ্যা 27,634 জন। জাকসু নির্বাচনে ফল গণনায় নানা নাটকীয়তার পর সংখ্যাগরিষ্ঠ পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা। তারা 25টি পদের মধ্যে জিএস ও 2টি এজিএস পদসহ জয় পেয়েছেন 20টি পদে। এখনও শপথ হয়নি। এর আগেই নিজেদের অঙ্গীকার বাস্তবায়নে মাঠে নেমেছেন তারা। এছাড়াও অন্তর্ভুক্তিমূলক জাকসু গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলিত প্যানেলে ভিপি নির্বাচিত হয়ে আসা আব্দুর রশিদ জিতু। আরো জানাচ্ছেন জাহিদুর রহমান। সময় কম, মাত্র 1 বছর। এর মধ্যেই বিজয়ী প্রার্থীদের অনেকের শেষ হয়ে যাবে ছাত্রত্ব। তাই শপথ নেবার আগেই ইশতেহার বাস্তবায়নে মাঠে নেমে পড়েছেন বিজয়ী প্রার্থীরা। আমাদের বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষার্থী যারা দরিদ্র এবং টিউশনিও পায় না, তাদের জন্য অন ক্যাম্পাস জব এর ক্ষেত্র তৈরি করার চেষ্টা করব। সর্বপ্রথম যে কাজটা আমার করার ইচ্ছা সেটা হচ্ছে সাইবার বুলিং এর একটা সেল তৈরি করা। স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়ে এলেও সংখ্যাগরিষ্ঠ পদে জয়ী হয়ে আসা ছাত্র শিবিরের সঙ্গে শিক্ষার্থীদের কল্যাণে অন্তর্ভুক্তিমূলক জাকসু গড়ার কথা জানিয়েছেন নবনির্বাচিত ভিপি। শিবির এখানে অনেকগুলো পদ পাওয়াতে অনেকে হয়তো প্রশ্ন করছেন যে এত একসাথে কাজ করতে গেলে আমাদের মধ্যে কোনো সমস্যা হবে কিনা। আমি মনে করবো কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই, কারণ তাদের যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে কাজ করার যে মানসিকতা, আমাদের কিন্তু সেই মানসিকতা আছে। এদিকে সাভারে জুলাই শহীদদের কবর জিয়ারত ও শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে জাকসুকে সাম্য, ন্যায় এবং ইনসাফ কায়েমের দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলার কথা বলেছেন নবনির্বাচিত জিএস। জুলাইয়ে সেই স্পিরিট এবং এই শহীদ পরিবারের আকুতি দুটিকে সম্মান রেখে আমরা সর্বোচ্চ চেষ্টা করব ক্যাম্পাস থেকেই সারা বাংলাদেশ যেন সাম্য এবং ন্যায়ের মধ্যে হতে পারে, ইনসাফ যেন কায়েম হতে পারে, সেই জায়গায় আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে যাব। দীর্ঘ 33 বছর পর 10ম জাকসু নির্বাচনে বিজয়ী হয়ে আসা নতুন নেতৃত্বকে স্বাগত জানাতে প্রস্তুত হচ্ছে জাকসুর কার্যালয়। আগামী বুধবার শপথ গ্রহণের পর এই ভবন থেকেই নতুন দিনের সূচনা করতে চান নেতারা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা।
নারায়ণগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে। 2টি সরকারি হাসপাতাল, 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বেসরকারি হাসপাতালে শত শত ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। জেলা সিভিল সার্জন জানিয়েছেন, সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ কিট আছে। রোগীদের জন্য ওষুধ, স্যালাইন এবং পরীক্ষা সেবা সবকিছুই বিনামূল্যে দেওয়া হচ্ছে। তারেক স্বপনের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসেন রবিনের পাঠানো রিপোর্ট। শিল্পাঞ্চল নারায়ণগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব দ্রুত বাড়ছে। আক্রান্ত রোগীদের জন্য নারায়ণগঞ্জ 300 শয্যার হাসপাতালে 2টি ও নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে 2টি ডেঙ্গু কর্নার রয়েছে। সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে রোগীদের ডেঙ্গু পরীক্ষা, ওষুধ, স্যালাইন দেওয়া হচ্ছে। এখন আলহামদুলিল্লাহ অনেক শরীরটা সুস্থ, আর এখানে বিনামূল্যে চিকিৎসা হয়। এখানে চিকিৎসা অনেক উন্নত মানের। নিয়মিত সেবা দিচ্ছে, সবসময় স্যালাইন চলছে, ইঞ্জেকশন দিচ্ছে। তখন আল্লাহর রহমতে এখন সুস্থ আছে। খুব ভালো ট্রিটমেন্ট দিতেছে ওনারা, সার্ভিস খুব ভালো দিচ্ছে ওনারা। জি, সব বিনামূল্যে, কোনো টাকা নেয় না। খানপুরের 300 শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ও জেলা সিভিল সার্জন জানান, ডেঙ্গু চিকিৎসার ক্ষেত্রে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। এই হসপিটালে টোটাল ডেঙ্গু সেবার জন্য যা যা প্রয়োজন সরকারিভাবে আমরা দিয়ে থাকি। স্যালাইন সহ পর্যাপ্ত পরিমাণের মজুদ আছে। সপ্তাহে 2 দিন 3 দিন করে আপনার ডেঙ্গুর যে ওষুধ ছিটানো সেটা দেওয়া হচ্ছে এবং লার্ভিসাইড দেওয়া হচ্ছে, তারপরে অয়েল বল দেওয়া হচ্ছে। আমরা যেখানে জোন আকারে যে জায়গায় রোগীর সংখ্যা বাড়ছে সেসব জায়গায় আমরা অধিকতর কাজ করছি। চলতি বছরের নারায়ণগঞ্জ জেলায় ডেঙ্গুতে আক্রান্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা 700 ছাড়িয়েছে। ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও সিটি কর্পোরেশন থেকে জনসচেতনতার তাগিদ দেওয়া হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।